হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা ইসরাফিল। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের অসংখ্য নাগরিকরা বলছিল যে আমরা দুইটা দল তো দেখেছি, আওয়ামী লীগও দেখেছি, বিএনপিও দেখেছি, আমরা একটা নতুন সংগঠন চাই বা নতুন একটা পলিটিক্যাল পার্টি চাই যারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই বিষয় নিয়ে কিন্তু দেয়াল লিখানো হয়েছে, আপনারা খেয়াল করবেন। সো এই এই বিষয়বস্তুগুলোই আমাদেরকে আসলে তখন আকৃষ্ট করেছিল। আমরা ইন্সপায়ার হয়েছিলাম যে আচ্ছা, নতুন একটা সংগঠন করা যেতে পারে, যেটার ভিত্তিতে জাতীয় নাগরিক কমিটি নামে আমরা একটা সংগঠন তৈরি করি। আমার এই কথাগুলো বলার পেছনে দেখেন, জুলাই গণঅভ্যুত্থানে যে সকল নারীরা, বিশেষ করে নারীদের কথা বলবো, যারা সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই সমস্ত রাজাকারের বাচ্চাদেরকে জীবন বাঁচিয়েছে, যারা গুলির সামনে দাঁড়িয়েছে, যাদের কাপড় জামা টানা হেঁচড়া করা হয়েছে, যাদের মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, যারা লাঠির বাড়ি খেয়েছে, যারা বৃষ্টিতে ভিজেছে, প্রচন্ড গরমে তৃষ্ণার্ত অবস্থায় এই জার্নিটা সম্পূর্ণ করেছে, আজকে সেই সকল নারীরা হারিয়ে গেল। আমি এটা মানি, আপনাদের কথার সাথে একমত। আপনারা প্রশ্ন করতে পারেন যে তার মানে কি এই যে জুলাই গণঅভ্যুত্থানে 2 দিন আন্দোলন করলা, 36 দিনের আন্দোলনেই তুমি রাজনীতিবিদ হয়ে যাবা বা তুমি সংসদ সদস্য হওয়ার স্বপ্ন দেখো? না, আমি সেটা বলছি না, কিন্তু তাদের যে অবদান, যে সেই সকল নারীদের যে অবদান, এই নারীগুলো যে হারিয়ে গেল, বা হারিয়ে গেল না, তাদেরকে আসলে হারিয়ে ফেলানো হয়েছে, এই সকল নারীদেরকে যে বিলুপ্ত করে ফেললো 11 দলীয় জোট যারা এখন বেঁধেছে, এই বিষয়ে আমি আর কি মর্মাহত। মানে এই বিষয়টা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। দেখেন, জাতীয় নাগরিক কমিটি যখন আমরা গঠন করি, তখন এই কমিটি গঠনে সর্বোচ্চ ভূমিকা রেখেছে নারীরা। আমরা মানুষকে কাউন্সেলিং করেছি, আমরা কথা বলেছি, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলেছি। জুলাই গণঅভ্যুত্থানে যারা যারা অংশগ্রহণ করেছে, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত আপামর জনগণের সাথে আমরা কথা বলে তাদেরকে আমাদের যে চিন্তা, যদিও সেটা ফেক ছিল, সেই আমার চিন্তা বা আমরা যে কয়েকজন যারা আসলে দেশকে ভালোবাসে, যারা পরবর্তীতে পদত্যাগ করেছি, আপনারা আমাকে পার্সোনালি নিয়েন না, আমি সর্বোপরি কথাটা বলার চেষ্টা করছি। আমরা এই জিনিসগুলো মানুষকে বুঝিয়েছে যে আমরা এরকম নতুন চিন্তা করছি, নতুন ধারার রাজনীতি করতে চাই, নতুন জেনারেশনকে সামনে আনতে চাই। যারা দুইটা দলকেই আপনারা এত বছর ধরে দেখলেন, আমাদেরকে সুযোগ দেন, আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, জনগণের হয়ে কাজ করতে চাই। এভাবে আমরা মানুষকে কাউন্সেলিং করেছি, কথা বলেছি, এবং আলটিমেটলি আমরা জাতীয় নাগরিক কমিটি নামে একটা সংগঠন তৈরি করতে পেরেছি। এরপরে আলোচনা হলো যে একটা কমিটির মাধ্যমে তো আমরা পলিটিক্যালি মুভমেন্ট করতে পারবো না, মানুষ কোশ্চেন করবে। এরপরে উঠলো যে আমাদের গ্রুপের সংগঠনের মধ্যে যে আমরা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে আত্মপ্রকাশ করব। এরপরে এনসিপি আত্মপ্রকাশ করলো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো বলার কারণ শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থান নয়, জুলাই গণঅভ্যুত্থানের পরে এনসিপি নামক যে দলটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই এনসিপি নামক দলটাকে গঠন করেছে নারীরা। সর্বোচ্চ ভূমিকা ছিল নারীদের। আমি এনসিপির কাছে প্রশ্ন করতে চাই, আপনাদের ওইটুকু কি নৈতিকতা নাই যে এনসিপির পক্ষ থেকে একজন নারী সংসদে যাক? একটি নারীও এনসিপির পক্ষ থেকে সংসদে যাচ্ছে না, মনোনয়ন দিলেন না। ডক্টর নিতু, সে জামাতের পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠা একজন নারী, আমি সরি, শি ইজ জাস্ট বায়োলজিক্যাল নারী, আর কিছু না। তিনি যে ধারায় চিন্তা করে, যেভাবে চিন্তা করে, যেভাবে নারীদেরকে নিয়ে বিচ্ছিরি কথা বলে, সেটা যে কোনো নারী, সবাই তো জায়মাকে নিয়ে কথা বলে, আমি না হয় জায়মাকে বাদ দিলাম, বলবে যে তাকে আমি তেলবাজি করছি। বেগম খালেদা জিয়া, যিনি কিনা বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি নারীদের ইন্সপায়ার, নারীরা ওনাকে আইডল মনে করে, যেই ভদ্র মহিলাকে দেখে আমরা না, আমাদের মায়েরা রাজনীতি করার বা ইচ্ছা করার বা সাহস করার সাহসটাকে সঞ্চয় করেছে যে ভদ্র মহিলাকে দেখে। সেই ভদ্র মহিলা অসুস্থ, মারা গেছেন, সেই ভদ্র মহিলাকেও কিন্তু ডক্টর মিতু ছাড় দেননি, তাকে নিয়েও নোংরা কথা, বাজে কথা বলেছে। সেটার কারণেই যে আমি বলছি তা না। আপনি চিন্তা করেন যে এই পর্যন্ত কতগুলো ঘটনা বাংলাদেশে ঘটেছে, কতগুলো ধর্ষণ হয়েছে, কতগুলো নারী হেনস্থা হয়েছে। এনসিপির মধ্যে নারী হেনস্থাকারী বিদ্যমান, সেই নারী হেনস্থাকারীকে সে বাহবা দিয়েছে, আর যে ভিকটিম, তার সাথে সে অন্যায় করেছে।
দিলশারা পারুল, তারপরে হচ্ছে আর কি আছে, মনিরা শারমিন। আপনারা কি জানেন এই মনিরা শারমিন এনসিপির মধ্যে বসে, এই সারোয়ার তুষার, মনিরা শারমিন, আরো মানে আসিফ, নাহিদ ছাড়া, নাহিদ একটু মানে ঘরোয়া সংসারী একটা ছেলে, আমি নাহিদকে শুধু দেখি নাই, এরা সবাই বসে ফেন্সিডিল খায় এনসিপির মধ্যে বসে। এনসিপির অফিসে, যে অফিসটার মধ্যে নাহিদ বসার কথা, সেখানে বসে এসি রুমে বসে এরা হচ্ছে মানে লো কোয়ালিটির আর এসব খায়, ক্যানাবিস খায়। তো এরা হচ্ছে পার্লামেন্টে যাচ্ছে, অথচ সামান্তা শারমিন, তাসনিম যারা, ডক্টর, একটা সেকেন্ড, গ্যাস প্লিজ, শুট, এক সেকেন্ড, yes, Hello. hi dear, We need to room control? yeah sure, Yeah? please, Okay. yeah, actually I'm in live, so it's okay, yeah, you can come, hi. Sorry, disturbing you. No, it's yeah, all good. Thank you. I'm so sorry. Ist er mit der Gaul oder mit der Ja, Steckerdose ist er auch? ja, da ist ein C, also Ja, CE-Zeichen. dann du entscheidest das. Ja, also da ist CE-Zeichen dran, von daher ist dann okay. Yeah, I just charged my The phone. extension, you know? Yeah, Okay. sure. Thank you. Yeah, you're most welcome. I'm so sorry. আচ্ছা, সো আমি কোথায় ছিলাম? আমার আক্ষেপের জায়গাটা, আমি আজকে মানে বিএনপির সাথে তো আমার আসলে কোনো সম্পর্ক নাই। আমি যেহেতু জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলাম না, জীবনের প্রথম একটি দলের সাথে সম্পৃক্ত ছিলাম, সেটা ছিল এনসিপি। আর আমার প্রিভিয়াস রাজনৈতিক কোনো অভিজ্ঞতা নাই। আমি যেইটুকুন অভিজ্ঞতা আহরণ করেছি, মানে রাজনৈতিক অভিজ্ঞতা, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের ফিল্ড থেকে। এর আগে আমি অ্যাক্টিভিজম করেছি, হিউম্যান রাইটস নিয়ে কাজ করেছি, উইমেন্স নিয়ে কাজ করেছি, চিলড্রেনকে নিয়ে কাজ করেছি, কিন্তু রাজনৈতিকভাবে আমার এত পড়াশোনা বা আমার কোনো অভিজ্ঞতা নাই। সো আমি চোখের সামনে দেখেছি যে এই সকল নারীরা কি পরিমাণ সময়, কি পরিমাণ শ্রম, কি পরিমাণ তাদের পারিবারিক যে সময়গুলো, পারিবারিক যে কাজগুলো, সেগুলো নট অনলি পারিবারিক, প্রফেশনালি, যে যার প্রফেশন থেকে সমস্ত কাজকর্ম বাদ দিয়ে কি পরিমাণ এই সংগঠনের সময় দিয়েছে, সেই স্যাক্রিফাইস, সেই কনসিডারেশন, সমস্ত কিছু আজকে আপনারা নাই করে দিলেন। আপনাদের এইটুকু পরিমাণ নৈতিকতা নাই যে এনসিপির পক্ষ থেকে একজন নারী পার্লামেন্টে যাক, জুলাইয়ের কথা বলুক, আমাদের অবদানের কথা বলুক, নারীদের অধিকার নিয়ে কথা বলুক, জেনজি নিয়ে কথা বলুক। যে সকল নারীরা, দেখেন অসংখ্য নারীরা যারা আসলে রাজনীতির রও জানে না, যারা কখনোই হচ্ছে রাজপথ কি জিনিস বোঝে না, কখনো মিছিল মিটিংয়ে যায় নাই, সেই সমস্ত নারীরাও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ছিল আপনাদের কারণে, আপনাদেরকে বাঁচানোর জন্য। সেই সমস্ত নারীদের কথা সংসদে উঠে আসুক, এটা আমরা চেয়েছিলাম। কিন্তু একটি জুলাই কন্যা, একটি জুলাই যোদ্ধা নারী আপনাদের কারণে সংসদে যেতে পারেনি। যাদেরকে আপনারা পাঠিয়েছেন তারা জুলাইয়ের না, তারা হচ্ছে ৭১ বিরোধী, যুদ্ধ অপরাধী, রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতিপুতি। শেখ হাসিনা ওয়াজ রাইট, মানে শেখ হাসিনা যা কিছু বলেছে, আমি না সবকিছু মিলাচ্ছি। শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেছে, এটা মিন করে, একদম সঠিক কথা বলেছে। শেখ হাসিনা বলেছিল, আমরা তখন খুব বিরক্ত হয়েছি যে একজন প্রাইম মিনিস্টার সে কি করে ধরনের কথা বলে একজন নোবেল প্রাপ্ত বয়স্ক মানুষকে নিয়ে, যে শান্তির জন্য নোবেল পেয়েছে। শান্তির নোবেল পাওয়া যে সান্ত্বনা পুরস্কার, সেটা তো আর তখন বুঝি নাই। আর সে যে এই পরিমাণের একজন নৈতিকহীন এবং দুর্নীতিবাজ একটা লোক, সেটাও তো বুঝি নাই। যদিও তার সম্পর্কে আমি একটুখানি পার্সোনালি জানতাম আমার পারিবারিক কারণে। তো উনি মনে আছে শেখ হাসিনা বলছিল যে ডক্টর ইউনূসকে পদ্মাতে নিয়ে চুপ করে মানে চুবানো দরকার, ব্রিজ থেকে ওকে ফেলে দিয়ে পরে পদ্মার পানিতে চুবানো দরকার। তখন কিন্তু আমি খুব একটু বিব্রত বোধ করেছিলাম যে একজন প্রাইম মিনিস্টার কিভাবে ধরনের কথা বলে। এখন আমি রিয়েলাইজ করতেছি যে কোন কষ্টটা থাকলে, কোন জায়গাটা থেকে তিনি এই কথাটা আসলে বলতে পারলেন। এটা তো উনি কম বলেছেন,
আমি যদি এই সিচুয়েশনটা বুঝতাম, মানে এখন যদি আমাকে ডক্টর ইউনূসকে নিয়ে কথা বলা হয়, আমি তো মনে হয় কোটি কোটি কথা বলতে পারবো, নেগেটিভ কথা। মানে হি ডিজার্ভ ইট, সে এটা ডিজার্ভ করে। আমি খুব ব্যথিত সামান্তা শারমিনের জন্য, আমি ব্যথিত তাসনিম জারার জন্য, আমি ব্যথিত ফারজানা সিথির জন্য, আমি ব্যথিত অসংখ্য ওই সমস্ত নারীদের জন্য যে সমস্ত নারীরা জুলাইতে এত বড় অবদান রেখে গেছে, কিন্তু তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছে জামাত নামের ভয়ঙ্কর নিকৃষ্ট একটি দল। দেখেন জামাত কতটা নিকৃষ্ট, এনসিপিকে গিলে খেয়ে হজম করে ফেললো, আপনারা কিছুই করতে পারলেন না। আমি শুরুতেই যখন দেখেছি যে এর মধ্যে জামাত শিবির সম্পৃক্ত, যেই দিন দেখেছি আমি সেই মুহূর্তে প্রতিবাদ করেছি, পরবর্তীতে পদত্যাগ করতে বাধ্য হয়েছি। কিন্তু এরা লেগেছিল, এরা বুঝে লেগেছিল না বুঝে লেগেছিল না কি বুঝেছিল আমি জানি না, কিন্তু এরা লেগেছিল। এই যে লেগে থাকাটা, এই যে সময়টা, এই সময়ের মূল্যটা আপনারা দিলেন না। আজকে দেখি যে নাম না নেই তাহলে আবার ইয়ে হয়ে যাবে, প্রমোট করা হবে। কিছু ডিসকাস্টিং যুদ্ধ অপরাধীর বাচ্চা কাচ্চারা, তারা দেখলাম যে অ্যাপ্রিসিয়েট করতেছে ডক্টর মিতু কি মনিরা শারমিন মনিরা কি নাম, এদেরকে। এরা পার্লামেন্টে গেলে আমাদের জন্য কিছু করবে না, এরা পুরুষদের জন্যই করবে, কারণ এরা পুরুষতান্ত্রিক মনোভাব নিজেদের মধ্যে ধারণ করে। ওই পুরুষ শাসিত সমাজ, সেটাকেই তারা মনে করে যে অনেক কিছু। তো তারা সেই পুরুষ শাসিত সমাজেই থাকবে এবং পুরুষদের জন্য যা কিছু করার করবে। আপনারা যদি কেউ আশা করে থাকেন যে অন্ততপক্ষে জামাত শিবিরের পক্ষ থেকে কোনো নারী আপনার অধিকার নিয়ে কথা বলবে, আমি আপনাদেরকে অনুরোধ করব সেই চিন্তা থেকে বেরিয়ে যান। ওদের কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখেন না, কোনো প্রত্যাশা রাখেন না। ওরা শুধুমাত্র আমাদের দেশকে ধ্বংস করা, আমাদের দেশকে নিয়ে নানান কুৎসা রটানো, আমাদের দেশকে আরো ডিমোটিভেটেড করা, এগুলি ছাড়া ওদের হাতে আসলে আর কোনো কাজ নাই। আপনারা দেখছেন যে পার্লামেন্টে 2 দিন 4 দিন হয় না গিয়ে তারা কি ধরনের হট্টগোল করে। আপনারা দেখছেন যে 71 কে নিয়ে কি ধরনের কটূক্তি, কি ধরনের কথা বলে, বিজয় দিবস মানে না। এই যে ফুয়াদ চাকলা, সে 16 ডিসেম্বর নিয়ে কি বাজে কথা বলেছে। পহেলা বৈশাখ মানে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের বাউল সঙ্গীত, আমাদের দেশের মানে কি করে ফেলছে। মানে আমরা 71কে লালন করতে পারবো না। 26শে মার্চের ভাষণ, 7ই মার্চের ভাষণ বাজানোর কারণে ইমিকে এখন পর্যন্ত কারাগারে থাকতে হচ্ছে, মব করতেছে। এই যে মব নামে যে একটা শব্দ বাংলাদেশে আছে, এইটার সাথে কিন্তু আমরা আগে পরিচিত ছিলাম না। ছিলাম কি, আমরা কি জানতাম মবক্রেসিটা? এইভাবে কি জানতাম? এখন বাচ্চা কাচ্চা ছেলেপুলে পান দোকানদার চাচাকে জিজ্ঞেস করবেন, বলে দিবে মবক্রেসি জিনিসটা কি। এত পরিমাণ মব করেছে এনসিপি জামাত। জানি না কি হবে, হোপ ফর দ্য বেস্ট। আমি তারপর নতুন যারা বিএনপি থেকে যারা মনোনীত হয়েছেন যে আপারা, আমি তাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তো লিখেছি আপনাদের প্রতি অন্তত পক্ষে আমাদের আশা রইল যে আপনারা আমাদের কথা পার্লামেন্টে বলবেন। আর ফারজানা সিথির জন্য খারাপ লাগছে। এই মেয়েটি অনেক অবদান আছে জুলাই গণঅভ্যুত্থানে, উমামার অনেক অবদান আছে। আমি, উমামা, ফারজানা সিথি, ইমি, আরো কয়েকজন নারীরা আছে। আমরা যে অভিজ্ঞতাটা আপনাদের সাথে বলতে পারবো, যে অভিজ্ঞতাটা আমাদের হয়েছে, সেটা যারা হচ্ছে আমাদের চাইতে অনেক বড় বড় দেশের জন্য কাজ করে, যারা লিখেছে, যারা বিভিন্ন সেক্টর থেকে এই জুলাইতে ছিল, অংশগ্রহণ করেছে বিভিন্ন মাধ্যম থেকে, তাদের চাইতে আমরা বোধহয় একটু বেশিই বলতে পারবো, কারণ আমরা ফিল্ডে ছিলাম, একদম পয়েন্টে ছিলাম। সো আমাদের অভিজ্ঞতাটা এবং তাদের অভিজ্ঞতাটা ভিন্ন। আমি চেয়েছিলাম যে একটি অন্তত জুলাই কন্যা যাক পার্লামেন্টে। এই আর কি, আমি একটু আমার মন খারাপের কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি কয়েকটা কমেন্ট পড়ে চলে যাই। আমি একটু যেহেতু ওরা আসছিল, আমি কথার খেই হারিয়ে ফেলেছি। আর লাইভটা বেশি বড় করবো না। আপনাদের যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। আমি আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হচ্ছে দেখেন, ওসমান হাদিকে যদি আমরা বুদ্ধিজীবী মনে করি, যে ওসমান হাদি দেশের জন্য তার কন্ট্রিবিউশন আছে, ধরে নিলাম ওসমান হাদির দেশের জন্য কন্ট্রিবিউশন আছে, ওসমান হাদি একজন বুদ্ধিজীবী মানুষ,
তাহলে তার কবর কি বুদ্ধিজীবী কবরস্থানে হওয়া উচিত না? তার কবর কেন হচ্ছে কাজী নজরুল ইসলামের পাশে হবে? সে কি কবি ছিল? বা কাজী নজরুল ইসলাম বরাবর, আমাকে একটি কবির নাম বলেন তো যে আমাদের দেশে কাজী নজরুল ইসলাম বরাবর, হুমায়ুন আহমেদ আর কি সব, মানে আমি তাদেরকে ডিসরেসপেক্ট করছি না, মানে একটা কবির নাম বলেন যে আমাদের কাজী নজরুল ইসলামের বরাবর এমন একজন কবির নাম বলেন তিনি মারা যাওয়ার পরে জন্মেছেন, জন্মায়নি। আমি আমি আমার আমার আমি হয়তো আপনাদের আমার জ্ঞানের পরিধি অনেক বেশি না, কিন্তু আমি আমার দৃষ্টিতে বা আমার মেমোরিতে পড়ছে না যে কাজী নজরুল ইসলাম বরাবর বাংলাদেশে এরকম আরেকজন কবি আছে। তো কাজী নজরুল ইসলামের পাশে হাদিকে শায়িত করা মানে হচ্ছে হাদিকে অসম্মান করা। উনি মানে হাদি কাজী নজরুল ইসলামকে ডিজার্ভ করে না। হাদি বলেছিল যে জুলুমের সাথে ইনসাফ করতে, তো হাদির সাথেই তো ইনসাফ করলেন না আপনারা, হাদিকে নিয়ে আপনারা ব্যবসা করলেন। কাজী নজরুল ইসলামের পাশে শায়িত করলে কি মানে সে মানে আখেরাতে কবি হয়ে জন্মাবেন, এই চিন্তা থেকে তাকে ওখানে শায়িত করা হয়েছে? আমি জানি না লজিকটা কি লজিকে ওখানে তাকে শায়িত করা হয়েছে। বরং কাজী নজরুল ইসলাম যেইটা ছিলেন আমাদের দেশের একটা অ্যাসেট, বিশ্বময়, সেটাকে ধ্বংস করলেন, একটা একটা করে ইতিহাসকে ধ্বংস করলেন। এই যে মূর্তিগুলো ভেঙে ফেলেন, মুক্তিযোদ্ধাদের যে ভাস্কর্যগুলো ভাঙা হয়েছে, এগুলো কি প্রমাণ করে? যে আপনারা ৭১কে লালন করেন, ৭১কে ধারণ করেন না। এনিহু, আমার কথাবার্তা এখানেই শেষ। আপনারা ভালো থাকবেন। নতুন আপারা যারা হচ্ছে জামাতের আপারা ছাড়া বিএনপি থেকে যে আপারা সংসদে যাচ্ছেন, সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা। ভালো থাকবেন। আমাদের পক্ষে কথা বলবেন, নারীদের নিয়ে কথা বলবেন, নারীর অংশগ্রহণ বাড়াবেন, নারীর অধিকারের, নারীর ন্যায্যতা নিয়ে কথা বলবেন। এই তো, থ্যাংক ইউ সো মাচ।